দেখ দিগ্বিজয়ের কথা নবনীতা দেবসেন রক্তে আমি রাজপুত্র মূল গ্রন্থের অন্তর্গত। এটা 1973 সালে রচিত, আর পরবর্তীকালে কবিতাটা নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে স্থান পায়। নবনীতা দেবসেন কিন্তু শুধুমাত্র কবিতা লেখার জন্য বিখ্যাত নয়, অনেক প্রবন্ধ, অনেক গল্প তিনি ছোটদের জন্য অনেক রচনায় লিখেছেন। দেখ আমরা রচনাটার নাম যদি দেখিস দিগ্বিজয়ের রূপকথা। তা দিগ্বিজয়ের রূপকথায় আমরা আগের দিন কোথায় বলছিলাম দুরকম রানী পাই আমরা, একটা সুয়োরানী একটা দুয়োরানী। সুয়োরানী হচ্ছে রাজার ফেভারেট, আর দুয়োরানী হচ্ছে রাজার মানে অবহেলিত, ভিন্ন বলবো না, অবহেলিত। এক সময় সে রাজার ফেভারিট ছিল, কিন্তু চিরকাল নারীরা, আমি বলে এসেছি, নারীরা হচ্ছে ব্যবহারের পাত্র হয়ে গেছে রাজাদের কাছে। এক সময় সে যার কাছে ফেভারিট ছিল, পরবর্তীকালে তার গুরুত্ব নাই। আমি অশোকের কথাও আগের দিন বলেছিলাম। তো দুয়োরানীর সন্তানও সেইভাবে পালিত হয়। রাজপুত্র মানে রাজার সুয়োরানীর সন্তান যতটা প্রিভিলেজ পায়, দুয়োরানীর সন্তান সেটা পায় না। এখানে মূলত সমাজে সেই দিকটা দেখ, সমাজে সবাই কি অর্থ সংস্থান নিয়ে জন্মগ্রহণ করে? আচ্ছা, অনেক সময় আমরা অনেক খবর, আমি আগে বলবো, এটা কবিতার সঙ্গে মিল পাবি। আমরা দেখবি অনেক জায়গায় শুনছি যে একজন ব্যক্তি আজকে একদম কিছুদিন আগে খবর পেলাম একজন মেষ পালক, মানে গরু চড়ায়, ভেড়া চড়ায়, আইপিএস হয়েছে। আইপিএস, ওর ভিডিওগুলো দেখাচ্ছে কত সরলভাবে, মানে হাসছে, কত সরলভাবে সে গরু মেষ বাবাদের ওইটাই তাদের কাজ, সেটা করতে করতে আইপিএস, বুঝে দেখ। আচ্ছা, এইখানে তার সহায় সম্বল সম্পত্তি অর্থ ছিল নাই, প্রিভিলেজ ছিল। প্রিভিলেজ বলতে 10টা টিউশনির সুবিধা ছিল, কি সম্ভব নয় না, এটা বেড়া চড়াতো কেন, অত কিছু সম্ভব নয়। বা বড় বড় অনলাইন ক্লাসেরও সম্ভব ছিল নাই, বড় জোর ফ্রি ক্লাস বা কিছু পেত, ধর অত 1.5 লাখ টাকা দিয়ে কোথাও ভর্তি হতে পারতো না। বা অনেক অনলাইন ক্লাস এখন অনেক সুযোগ করে দেয় এবং কম পয়সাতে, সেই সব সুযোগ হয়তো সেই সব সুযোগ নিয়ে পেরেছে। মানে আমি বলতে চাইছি জন্মসূত্রে যে অনেক বড় বড় সুযোগ থাকে, পিতার অর্থ সংস্থান, সেটা তার ছিল না। তা সত্ত্বেও সে আইপিএস হয়েছে। কিসের জোর বলে ভোর করে হতে পারে বল? এক হচ্ছে দৃঢ় প্রত্যয় আর আত্মবিশ্বাস, বটে কিনা? এই দুটো তো বিরাট বড় শক্তি বটে। আমি তোদেরকে আগেও বলেছি, সামটাইম কনফিডেন্স ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ। এটা আমি তোদেরকে আগেও বলেছি, এখানেও কবিতাতে 100% এটা মিলবে। দেখ অনেক জায়গায়, দেখ আমি বলছি নলেজ থেকে কনফিডেন্স আসে, সেটা অবশ্যই, কিন্তু কনফিডেন্সটা অনেক সময় অনেক বেশি জরুরি হয়ে পড়ে। তা যখন তোর সব ধরনের সুযোগ সুবিধা নাই, তখন তোর কাছে সবচেয়ে বড় অস্ত্র কী থাকবে? আত্মবিশ্বাস, বটে, ভালোবাসা। দেখ দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন। রক্তে আমি রাজপুত্র। আচ্ছা, বীর বলে কাদেরকে আমরা সমাজে মানে রূপকথার গল্পে পরিচিত হয়ে দেখতে পাই? রাজপুত্র। রাজকন্যাকে বীরত্ব আমরা দেখাইনি, আগের দিন বলছিলাম আমি। ঝাঁসির রানী বল, প্রীতিলতা ওয়াদ্দেদার বল, বা এই ধরনের কতগুলো মানে কিছু নারীর কথাই আমরা বারবার উল্লেখ করি। মূলত ছেলেদের শক্তিটাই প্রধানভাবে দেখানো হয়, যে রক্তে আমি রাজপুত্র। এখানে লেখক না লেখিকা? লেখিকা। তিনি তো বলতে পারতেন রক্তে আমি রাজকন্যা, তিনি বললেন রক্তে আমি রাজপুত্র। কারণ কি? তিনি রাজপুত্রের শক্তিটা নিজের মধ্যে বলতে বলছে। এখানে জেন্ডার বায়াসে শক্তি নাই, এখানে শক্তি কি যে কোনো কারোর মধ্যে থাকতে পারে। আমি মেয়ের বাইরের রূপ, কিন্তু রক্তে আমি রাজপুত্রের সমান শক্তিধর। হলেনি বা দুঃখিনী জননী, বলছি হোক না আমার মা দুঃখিনী, হোক না মা আমার দুয়োরানী, দিগ্বিজয়ে যেতে হবে, কিন্তু দিগ্বিজয়ে যেতে হবে। দিগ্বিজয় বলতে 4 দিক, আগের দিন বলছিলাম 10টা দিক আছে। 10টা দিকের প্রধান 4টা দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সব দিককে জয় করা, মানে চক্রবর্তী সম্রাট হওয়া সব দিককে। এখানে দিগ্বিজয় বলছে শুধুমাত্র 4 দিকটা জয় করে বেড়ানো নয়। তোদেরকে যদি বলে দিগ্বিজয় করতে, তোরা কী করবি? 4 দিকে সব গ্রামগুলোকে তরোয়াল নিয়ে মারি বেড়াবি, যা আমি তোল্লেটা আমার হলো, পলাশবন আমার হলো, দাদাটি আমার আজকের থেকে, এরকম নয়। কী করতে পারিস তোরা? দিগ্বিজয় বলতে তুই কোনো এমন একটা সাফল্য অর্জন করলি, যে সাফল্যে তোর দিগ্বিদিক 4 দিকে তোর নামে জয় জয়কার হবে। জয় হলো না হলো না, যেমন আইপিএসের কথাটা আজকে আমি বলছি, কোথায় একটা প্রত্যন্ত, সম্ভবত আমি গ্রামটা মনে নাই, বিহারের বা কোনো একটা প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামের থেকে উঠে এসে সে আইপিএস হয়েছে। আজকে শালবনের একটা গ্রামে, বাঁকুড়ার একটা গ্রামের মধ্যে বসে পর আমরা তার আলোচনা করছি, সে দিগ্বিজয় করলো না করলো না, সেরকম দিগ্বিজয়, সফলতা অর্জন। বুঝা গেলো জিনিসটা কি? দুয়োরানী দিলেন সাজিয়ে, বলছে দুয়োরানী, লেখকের মা কে বটে? দুয়োরানী। বলছে দুয়োরানী সাজিয়ে দিলেন। দুয়োরানী কি সাজিয়ে দিলেন? যে দেখ, তারপরে দেখছি, বলছি দিগ্বিজয় আমি যাব, আমি চারিদিকে সাফল্যতা অর্জন করব, তার জন্য তার মা যে দুঃখিনী দুয়োরানী, সেই আমাকে সেই পথ সাজিয়ে দিলেন, পথে জিনিস দিলেন। কবচ কুণ্ডল নেই। কবচ কুণ্ডল কি? কবচ কি?
আমরা কর্ণের কথা সবাই জানি, কর্ণের বর্ম ছিল যেটা কবচ, যে কোনো অস্ত্রকে প্রতিহত করে দিতে পারত। আর তার ছিল কানে কুণ্ডল, কুণ্ডলটাও কিন্তু মহাশক্তিশালী, কর্ণের কেউ পরাস্ত করতে পারবো না। বলছে আমার না আছে কবচ, না আছে কুণ্ডল, মানে না পাইছি জন্মসূত্রে কোনো প্রিভিলেজ, আর না পরবর্তীকালে কিছু আমি পাচ্ছি। ধনুক, তৃণীর, শিরস্ত্রাণ কিছুই ছিল না। বলছে না আছে ধনুক। ধনুক বলতে তোরা জানিস ধনুক যুদ্ধে যাওয়ার জন্য যেটা প্রয়োজন। না আছে তৃণীর, মানে যে তীর রাখার যে পাত্র পিঠে থাকে না, রামচন্দ্র ইত্যাদি যে দেবী পিঠে থাকে, না সেটা আছে। না শিরস্ত্রাণ, শিরস্ত্রাণ বলতে গোদা বাংলায় বলতে গেলে, এখন বুঝাতে গেলে গোদা বাংরেজিতে বলতে গেলে হেলমেট, মানে যুদ্ধে যাওয়ার সময় একটা মাথায় পড়তে না টুপির মতো, যাতে তরোয়াল মাথাটা বাঁচানো যায়, শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গ মস্তিষ্ক, সেটাকে বাঁচানো যায়। আচ্ছা বলছে না কোনো, বলছে না আমার যুদ্ধে যাওয়ার জন্য কবচ কুণ্ডল আছে, না আছে ধনুক, না আছে ধনুক তীর রাখার জায়গা, না আছে মাথার আভরণ, কিছুই ছিল না। বলছে কোনো কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। বলছে কোনো কিছুই থাকে নাই, কিন্তু আশীর্বাদ স্বরূপ দুটো সরঞ্জাম ছিল। আশীর্বাদ কে দিয়েছে? মা। মা দুঃখিনী হোক, দুয়োরানি হোক, সে সবসময় যেটা দিবে সেটা সবসময় শ্রেষ্ঠই হবে। মা দুটি সরঞ্জাম তাকে দিয়েছে। এক, এই জাদু অস্ত্র। বলছে একটা জাদু অস্ত্র দিয়েছে আমাকে। দেখ ভালো করে দেখবি, রূপকথার সঙ্গে বাস্তবের কত সুন্দর মেল বন্ধন ঘটেছে। একটা জিনিস বুঝ, কেন রূপকথার কথাটা বলছি ভালো করে বুঝবি। সেটা হচ্ছে, আমি কি বললাম, কিছু নাই, কোনো অর্থ সম্পত্তি, কোনো কিছু পড়ার জোগাড় নাই, তা সত্ত্বেও আইপিএস। এটা যখন বলবো, এটা তো বলবোই যে এটা যেন রূপকথার কোনো কাহিনী, বটে কিনা? তোরা 12 ফেল দেখেছিস কি কেউ সিনেমাটা? যারা দেখেছিস বল, ওটা তো কিছু রূপকথাই, এত ওই জায়গা থেকে উঠে এসে এত বড় একটা অফিসের কিছু নাই, এমনকি মাধ্যমিক গিয়েছিস রেজাল্ট নাই, গোলমাল রেজাল্ট, তারপর থেকে নিজেকে সম্পূর্ণভাবে দাঁড় করে নিয়ে যেয়ে, অত গরিবত্বকে পার করে নিয়ে যেয়ে, অত প্রতিকূলতার থেকে এরকম দাঁড়িয়ে, রূপকথাই তো এটা, রূপকথার সঙ্গে, কিন্তু রূপকথার সঙ্গে বাস্তব, বটে কিনা? রূপকথার সঙ্গে বাস্তব, ঘটনাটা কোথায় ঘটেছে? বাস্তবে, কিন্তু মনে হচ্ছে যেন একটা রূপকথা। সেরকম কি বলছে, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম আছে। আর আশীর্বাদী কেন বলা হয়েছে মনে রাখবি, পুরাণে আমরা দেখি কোনো অস্ত্রকে আশীর্বাদ দিয়ে দিলে সেটা আরও পাওয়ারফুল হয়ে যায়। ধনুক একটা সাধারণ ধনুক হতে পারে, কিন্তু শিব যখন আশীর্বাদ দিয়ে ওটাকে তৈরি করে দেবে, তখন সেটা গান্ডীব হয়ে যাবে অর্জুনের, সেটা তখন মারাত্মক পাওয়ারফুল একটা ধনুক। দেখ, এক এই জাদু অস্ত্র, বলছে একটা হচ্ছে এই জাদু অস্ত্র, একটা জাদু অস্ত্র দিয়েছে। জাদু অস্ত্রটা কি দেখি, মরুপথে সে হয় উঠ। বলছে যখন মরুপথ অতিক্রম করতে হবে, মানে শুকনো ধুধু প্রান্তর অতিক্রম করতে হবে, তখন সেটা হয়ে যাবে উঠ। আকাশে পুষ্পক, বলছে আকাশ যখন আমার লঙ্ঘন করতে হবে, তখন ওইটাই হয়ে যাবে কি, পুষ্পক। আকাশ কী বটে, এই পুষ্পক কী বটে? আমরা জানি ধনরাজ কুবেরের অস্ত্র হচ্ছে এই রথ, হচ্ছে পুষ্পক, যেটা রাবণ কাড়িয়ে নিয়েছিল বটে, সেটা হচ্ছে আকাশে হয়ে যাবে পুষ্পক। দেখ, আকাশে পুষ্পক রথ, বলছে আকাশে উড়ার সময় আমার 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 ওই অস্ত্রটাই হয়ে যাবে কি, পুষ্পক রথ। মানে কীরকম একটা অস্ত্র দিয়েছে, দেখ অস্ত্রটা কি পরে জানবো। আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, তোরা বর্তমানে তো বিশাল শুনিস এই রাশিয়ার নৌবহর, ভারতের নৌবহর, আমেরিকার নৌবহর, মানে ওই রকম 7টা ডিঙার সমাহার হচ্ছে সপ্তডিঙা। তোরা এই শব্দটা শুনেছিস, কোথায় শুনেছিস বল দেখি, বল। মনসামঙ্গল, চাঁদ সদাগর সপ্তডিঙা সাজিয়ে বিজনেস করতে গেছিল, সদা করতে গেছিল। সেরকম সপ্তডিঙা হচ্ছে কি, কোন সূত্রে বলবো বলতে, এটা বিরাট পাওয়ারফুল একটা নৌবহর। বলছে যখন আমি নদীতে আমার প্রয়োজন হবে, সিন্ধুতে সমুদ্রে প্রয়োজন হবে, তখন সেইটাই হয়ে যাবে কি, সপ্তডিঙা, 7টা ডিঙার মতো শক্তিশালী, 7টা নৌকার মতো শক্তিশালী। তেপান্তরে পক্ষীরাজ, পক্ষীরাজ হচ্ছে আমরা জানি রূপকথার ডানাওয়ালা ঘোড়া। বলছে তেপান্তরের সমাজ কি বলবো, 3 প্রান্তরের সমাহার, মানে যেখানটা ধুধু 3টা প্রান্তর দেখা যাচ্ছে, কোথাও কিছু নাই, পুরো খালি মাঠ, তখন সেটা আমার হয়ে যাবে পক্ষীরাজ ঘোড়া, যে কেবল দৌড়াতে পারে না, মাঝে মাঝে উড়তেও পারে, প্রয়োজনে উড়তে পারে। তাহলে কেমন অস্ত্রটা তার মা দুয়োরানি দিয়েছে বুঝ। অস্ত্রটা কি, তার নাম রেখেছি বিশ্বাস। বলছে তার নাম রেখেছি কি, সেই অস্ত্রটার নাম হচ্ছে কনফিডেন্স, বিশ্বাস। মানে আমি আগেই বলেছি, যার কিছু নাই তার কি আছে, আত্মবিশ্বাস। আর ঐশ্বরিক শক্তি আর আত্মবিশ্বাস, ওই দুটোই তো। বলছি সেই অস্ত্রটার আমি নাম রেখেছি বিশ্বাস, যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশান আমাকে উতরিয়ে দিতে পারে, অস্ত্রটা রূপ ধারণ করতে পারে বিভিন্ন। সত্যি তো তাই, তোর কাছে তরবারি আছে, তুই একটা যুদ্ধে জিতে যাবি, কোন যুদ্ধে জিতে যাবি, কোনো ফিজিক্যাল যুদ্ধে জিতে যাবি, কিন্তু কোনো জায়গায়
মানে কোনো জায়গায় ফিজিক্যাল যুদ্ধের প্রয়োজন নাই, কোনো জায়গায় কূটনৈতিক যুদ্ধের প্রয়োজন, যেমন ভারত পাকিস্তান অনেক ক্ষেত্রে হয়, তখন কি প্রয়োজন তোর? অস্ত্র দিয়ে হবে না, দুটো তরোয়াল দিয়ে হবে না, রানা প্রতাপের তরোয়াল পেরে হবে না, তখন ব্রেন চাই, তখন ব্রেন চাই, বটে কি না? তখন তোকে হনুমান হতে হবে কিছু জায়গাতে। হনুমানের থেকে বড় কূটনৈতিক পৃথিবী ব্রহ্মাণ্ডে কেউ থাকে না। পৃথিবীর সবচেয়ে বড় দুজন ডিপ্লোম্যাট হচ্ছে আমার মতে, একজন হচ্ছে শ্রীকৃষ্ণ, একজন হচ্ছে হনুমান। ডিপ্লোম্যাট মানে প্রথমে অ্যাভয়েড করতে হবে যুদ্ধ, হাজারবার চেষ্টা করতে হবে যুদ্ধ যাতে না হয়। যুদ্ধ কী হলে তার ফল তো মহাভারত দেখিছে। যখন কিছু করার নাই তখন তো আমাকে যুদ্ধ করতেই হবে, কারণ ধর্ম সংস্থাপনের জন্যই যুদ্ধ তখন করতে হবে। হনুমান সবচেয়ে বড় ডিপ্লোম্যাটকে রাবণের কাছে বহুবার যাই প্রস্তাব দিয়েছে, ও বেটা বুঝে নাই। কী হলো? সম্পূর্ণ লঙ্কা জ্বলল, যেটা ভবিতব্য, সেটা পুরাণ কাহিনী মিললে বুঝতে পারবি যে রাবণের ওটা জ্বলতেই হতো, রাবণকে ওখানে মরতেই হতো, নাহলে রাবণ উদ্ধার হতো না। রাবণ বৈকুণ্ঠের স্থান পাইত নাই, বৈকুণ্ঠেরই লোক হচ্ছে রাবণ, সেটা অনেক বিস্তৃত কাহিনী, কোনো সময় বলা যাবে। তাহলে সবচেয়ে বড় ডিপ্লোম্যাট হচ্ছে হনুমান আর শ্রীকৃষ্ণ। তাহলে কি বলতে চাইছি এখানে, যে যে সেই জায়গায় কী প্রয়োজন? বুদ্ধি। তাহলে সব জায়গায় তোর শারীরিক শক্তি দিয়ে কাজ হবে না, কিছু জায়গায় বুদ্ধি দিয়েও কাজ হবে। দেখ তাহলে সেই অস্ত্রটার নাম কি রেখেছি বল দেখি? বিশ্বাস। আবার একটা কথা তোদেরকে একটু আগে বললাম যে 12 ফেল বল বা যে কোনো কিছু বল, চরম নেগেটিভ অবস্থা থেকে উঠে এসে চরম উঁচু জায়গায় পৌঁছানো, এটা কিসের জন্য পৌঁছেছি? আত্মবিশ্বাসেই তো। আত্মবিশ্বাস হচ্ছে সেই শক্তি। দেখ 2, এই তাহলে কোটা অস্ত্র দিয়েছিল? দুটো। একটা অস্ত্রের নাম বিশ্বাস। বিশ্বাস কী অর্থে আমি তোদেরকে ভিতরের মিনিং বুঝাতে পারলাম। তারপরে দেখ 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্লুত অসি। অসি একটা তাহলে 2 অস্ত্র কি? এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্লুত অসি, শানিত ইস্পাত খণ্ড। বলছে এই হৃদয়ের খাপে ভরা আছে একটা মন্ত্র দিয়া তরোয়ারি, যেটা একদম শানিত ইস্পাত, মানে একদম ইস্পাতটা কি একদম ধারালো তরোয়ারি। আচ্ছা, মন্ত্রপ্লুত কেন বলা হয়েছে? আমরা অনেক সময় কোনো মোটিভেশনাল স্পিচ পেলে পাম্প আপ হয়ে যায়, মানে কনফিডেন্স এগিয়ে যায়। সেরকমভাবে আমার হৃদয়ে যে অস্ত্রটা মা তার দুয়োরানি মা দিয়েছে, সেটা হচ্ছে একদম ধারালো তরোয়ারি। কি সেটা? অভঙ্গুর, যেটা কোনোদিনও ভাঙে না। নাম কি? ভালোবাসা। ওই যে হৃদয়ে দেওয়া হয়েছে ভালোবাসা, যেটার থেকে বড় অস্ত্র কিছু নাই। আজকে আমি তোদেরকে চাপ দিয়েও কোনো কাজ করাতে পারি, আবার কোনো ভালোবেসে করাতে পারি। দুটোর তফাৎ একটাই, দুটোর ক্ষেত্রে এই কাজটা হবে, কিন্তু চাপ দিয়ে এটা তুই একটু পরে যেই পরেই আমার নিয়ে খারাপ ভাববি, আর ভালোবাসাটা তুই একটু পরে যেই পরে যত দিন যাবে তত দিন দিন সম্মানটা বেড়ে যাবে, কমবে না যত ভাববি, ওটা কি না? দেখ, তা সেটাই বলতে চাইছে যে আমার হৃদয়ে যে অস্ত্রটা মা দিয়েছে, এক ছিল বিশ্বাস, আর একটা হচ্ছে ভালোবাসা, যা অভঙ্গুর, কোনো মতেই যা ভাঙে না। নিশ্চিত পৌঁছাবো সেই তৃষাহর খরজুরের দ্বীপে। বলছে একদিন পৌঁছাবো। আচ্ছা, খরজুরের দ্বীপে বলতে খেজুরের দ্বীপে, তার মানে কি লেখক এত কিছু করিয়ে পর খেজুর খাইতে চাইছে আরব মরুভূমিতে যাই পর, যে না আমি আজকে সবচেয়ে দামি খেজুরটার নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে আমি। যাই হোক, অ্যারাবিয়ান ডেটসের মধ্যে না নামটা ভুলে গেছে, আমি কোনো সময় বলবো। তাহলে লেখক এখানে মজদুল ডেট আমি যেটা বলছি সবচেয়ে দামি খেজুরের মধ্যে একটা। তাহলে লেখক কি আরব দেশে যেয়ে পর এত কিছু জয় করে সবচেয়ে দামি খেজুরটা খেতে দিয়েছে? না। মরুভূমির মধ্যে কোন জায়গাতে মানুষ একটু স্বস্তি পাবে বা কোনো জীবজন্তু? মরুদ্যানের কাছে এই মরুভূমিতে কোন গাছ সাধারণত জন্মায়? খেজুর গাছ, সাধারণত খেজুর কাটা যেটিও ক্যাকটাস গাছ। তাহলে এখানে খেজুরের দ্বীপ বলতে চরম মরুভূমির মধ্যে মরুদ্যানের কথা বা ওয়েসিসের কথা লেখক কবি বলেছেন। তাহলে কি বলছে? নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। বলছে সমস্ত বাধা অতিক্রম করে জীবনের মরুভূমিকে পরিত্যাগ করে কোনো মতে আমরা যেই পর সেই মরুদ্যানে অবশ্যই পৌঁছাবো। সম্বল হিসাবে কী থাকবে? না অর্থ, না সম্পত্তি, না বিরাট বড় তীর ধনুক অস্ত্র, শুধু মায়ের দেওয়া দুটো রূপকথার আশীর্বাদ। একটা হচ্ছে কি? একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে ভালোবাসা। দেখ, নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা এখানেই শেষ হলো।